আসসালামু আলাইকুম। তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। গতরাতে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের পরমাণু স্থাপনা যেই শহরে আছে সেই শহরে, ডোমিনা শহরে। এই হামলা চালানোর পরে কমপক্ষে ১২৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। নিহত কত হয়েছে সেই ব্যাপারে কোনো খোঁজ খবর আসেনি, কিন্তু এই হামলাকে দেখা হচ্ছে এযাবৎকালে ইসরায়েলের উপরে ইরানের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার পরে বলেছেন যে আমাদের জন্য খুব কঠিনতম একটা সন্ধ্যা ছিল গতকালের এই হামলার পরে। এরপরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে দিয়েছেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে আগামী ৪৮ ঘন্টা সময় দিয়েছেন তিনি ইরানকে এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। যদি খুলে না দেয় ৪৮ ঘন্টার মধ্যে, তাহলে তিনি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ করার হুমকি দিয়েছেন। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যে যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় আক্রমণ করা হয় তাহলে আমেরিকা এবং আমেরিকার দোসর এই অঞ্চলে যারা আছে সেই সমস্ত দেশের বিদ্যুৎ অবকাঠামোয় আক্রমণ করা হবে। অর্থাৎ আরব দেশগুলোর বিদ্যুৎ অবকাঠামোয় পাল্টা আক্রমণ করার হুমকি দিয়েছে ইরান। এই হুমকি পাল্টা হুমকির মধ্য দিয়ে চলছে এই যুদ্ধ, এবং এই যুদ্ধের সর্বশেষ অবস্থা কোথায় কি হচ্ছে, কে কি ভাবছে, এগুলো নিয়েই আজকের আয়োজন। যুদ্ধ আমরা যতই আশা করি বা চিন্তা করি যে যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক, কোনো না কোনো পক্ষ এটাকে একটা মধ্যস্থতা করে বন্ধ করে দিক, কিন্তু বাস্তবিক হচ্ছে এই যুদ্ধ তার তীব্রতা প্রত্যেক দিন আরো বাড়াচ্ছে এবং এর ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে আরো স্পষ্টভাবে ফুটে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ৪৮ ঘন্টার হুমকি এবং সেটার বিরুদ্ধে ইরানের পাল্টা হুমকি, এই হুমকি পাল্টা হুমকি এই অঞ্চলে অনিশ্চয়তা এবং ভয় ভীতি আরো বাড়াচ্ছে। যদি সত্যি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র ৪৮ ঘন্টা পরে ইরানের এই বিদ্যুৎ অবকাঠামোয় আক্রমণ করে, তাহলে সেটার পরে ইরান যদি এই অঞ্চলে অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশের বিদ্যুৎ অবকাঠামোয় আক্রমণ করে, তাহলে এই অঞ্চল কি পরিস্থিতির মুখোমুখি হবে সেটা বোঝা যায়। ওদিকে আমেরিকার সর্বোচ্চ ধনী ব্যক্তি এলন মাস্ক তার অফিসিয়াল অ্যাকাউন্টে, টুইটার অ্যাকাউন্টে, এক্স অ্যাকাউন্টে একটা ডায়াগ্রাম শেয়ার করেছেন, যে ডায়াগ্রামে দেখানো হচ্ছে যে আমেরিকার বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা, তারপরে হচ্ছে তার বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে পরিকল্পনা, এআই পরিকল্পনা, এআই প্রযুক্তি, ক্লাউড প্রযুক্তি এবং এগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা যেই পাথরের উপরে, যেই ভিতের উপরে তৈরি করা হয়েছে, সেখানে তিনি দেখিয়েছেন যে হরমুজ প্রণালী হচ্ছে খুব ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। সেই ভিত্তি যদি নড়ে যায় তাহলে এই পুরো সিস্টেম পড়ে যাবে। তার সেই ডায়াগ্রাম থেকে এটা বোঝা যায়। এর মানে হচ্ছে আমরা হরমুজ প্রণালীকে ছোট্ট একটা জিনিস হিসাবে দেখলেও এখান থেকে আসা তেল, গ্যাস, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ বা খনিজ পদার্থ এবং অর্থ পুরোটাই হচ্ছে বর্তমান আমেরিকার যে অর্থনৈতিক সিস্টেম বা যে ব্যাপক পরিমাণে সিলিকন ভ্যালি ভিত্তিক টেকনোলজি যে অর্থনীতি গড়ে উঠেছে সেটার একটা বিশাল ভিত্তি। এবং এই ভিত্তিতে এখন ইরান আঘাত করার কারণে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে রাখার কারণে ট্রাম্প শেষ পর্যন্ত আলটিমেটাম দিতে বাধ্য হয়েছেন। এর আগে তিনি বহুবার বহু কথা বলেছেন, ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন ঠিকই, কিন্তু ২৪ ঘন্টার মধ্যে তিনি ৫ বার তার বক্তব্য পরিবর্তন করেন, এরকমটাও দেখা গিয়েছে এই যুদ্ধ চলার পরে। প্রায় আপনি যদি এই যুদ্ধ চলার পরে এই যে ২২-২৩ দিন হলো, প্রত্যেকটা ২৪ ঘন্টাকে যদি আপনি তার বক্তব্য গুলোকে নিয়ে অ্যানালাইসিস করেন, দেখবেন যে তার ২৪ ঘন্টার মধ্যে নিজের বক্তব্য ৫ বার পরিবর্তন করেছে, আবার ২ দিনের মধ্যে নিজের বক্তব্য হয়তো ১০ বার পরিবর্তন করেছে। এখন অনেকে বলছেন এটা তার কোনো স্ট্র্যাটেজি না থাকার একটা উদাহরণ, যে তার আসলে এই যুদ্ধ নিয়ে তেমন কোনো স্পষ্ট স্ট্র্যাটেজি নেই, অথবা এই যুদ্ধ তিনি যেভাবে শুরু করেছিলেন পরবর্তীতে তার সেই এ প্ল্যান বি প্ল্যান ব্যর্থ হওয়ার কারণে পরবর্তী প্ল্যানগুলো তিনি স্পষ্ট করতে পারছেন না। আবার অনেকের কথা হচ্ছে তার এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটাও আসলে একটা পরিকল্পনার অংশ। কিরকম পরিকল্পনার অংশ? যে তিনি একটা বক্তব্য দিচ্ছেন তার নিজের জনগণকে, একটা বক্তব্য দিচ্ছেন
তার আন্তর্জাতিক যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা বক্তব্য দিচ্ছেন, বাজারকে উদ্দেশ্য করে আরেকটা বক্তব্য দিচ্ছেন ইরানকে উদ্দেশ্য করে। ইরানকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিচ্ছেন সেখানে বলছেন যে তোমাকে আমি শেষ করে দেবো, এই যুদ্ধ বন্ধ করবো না, এই যুদ্ধ শেষ হবে না, তোমার পুরো রেজিম চেঞ্জ করা পর্যন্ত আমি এই যুদ্ধ কন্টিনিউ করব। এটা হচ্ছে তার ইরানকে দেয়া বক্তব্য। আবার তার বাজারকে দেয়া বা মার্কেটকে দেয়া বক্তব্য হচ্ছে যে হ্যাঁ আমরা তো আলোচনা চালাচ্ছি, নেগোসিয়েশন চালাচ্ছি, এই যুদ্ধ খুব বেশি দীর্ঘায়িত হবে না, যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে। আবার তার দেশের জনগণকে দেয়া বক্তব্য হচ্ছে আমরা এই যুদ্ধে জিতে যাচ্ছি, এই যুদ্ধ আসলে এমন একটা যুদ্ধ যেখানে ইরানকে আমরা একেবারে পুরোপুরি শেষ করে দিয়েছি, তেমন কোনো কিছু বাকি নেই ইরানের, সবকিছু শেষ, ইরানকে যদি ধ্বংস না করতাম তাহলে আমাদের উপরে আক্রমণ করত এবং ইরান সেই আক্রমণ থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছি, তোমরা আমাকে বাহবা দাও, হাততালি দাও। আর তার মিত্র রাষ্ট্রগুলোর কাছে তার বার্তা হচ্ছে যে দেখো তুমি আমাকে হেল্প করো, এখানে এমন একটা যুদ্ধে আমি জড়িয়েছি যে যুদ্ধে তোমাদের হেল্প দরকার, তুমি আমাকে হেল্প করো। এভাবে এটার বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা সম্ভব ট্রাম্পের এই বক্তব্যগুলোর। এখন ট্রাম্পের এই বক্তব্যগুলোর মধ্যে যে জিনিসটি আছে সেটা হচ্ছে, আরো একটা জিনিস আছে ট্রাম্পের এই বক্তব্যগুলোর মধ্যে, সেটা হচ্ছে যে ইরানকে কেন তার এই আলটিমেট দেয়ার পর্যায়ে চলে আসতে হলো, অর্থাৎ কেন তিনি ইরানকে আলটিমেট দেয়া পর্যন্ত তার আসতে হলো। এটা একটা বড় প্রশ্ন, যে যেই ইরানকে শেষ করে দেওয়ার মতো একটা লেভেলে ছিল আমেরিকা, যেই ইরানকে শেষ করে দেয়া আমেরিকার জন্য কোনো ব্যাপারই না, সেই ইরানকে এমন একটা জায়গায় আসলো যে ইরানকে আলটিমেট দিতে হলো যে তোমাকে আমি 48 ঘন্টা সময় দিলাম, এই 48 ঘন্টার মধ্যে তুমি আমার এই হরমুজ প্রণালী খুলে দাও। ইরান কি বলেছে? ইরান বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কোনো বিষয় নাই, হরমুজ প্রণালী আমার মিত্র রাষ্ট্রগুলোর জন্য উন্মুক্ত আছে, শত্রু রাষ্ট্রগুলোর জন্য বন্ধ আছে। এরপরে যদি আমার এই হরমুজ প্রণালী নিয়ে কোনো ধরনের হচ্ছে অন্য কোথাও আক্রমণ করার কোনো পরিকল্পনা, কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আমরাও পাল্টা আক্রমণ করব। এটা হচ্ছে ইরানের কথা। ইরান এই আক্রমণ পাল্টা আক্রমণের হুমকি তো দিয়েই যাচ্ছে, কিন্তু আসলে কে কতটা আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে পারছে, এই প্রশ্ন অবশ্যই আপনাদের কাছ থেকে আসে যে কে কতটা পাল্টা আক্রমণ করতে পারছে। এটার উত্তর খুঁজতে হলে আগে হচ্ছে দুটোর শক্তি দেখতে হবে। এখন ধরেন হাতির সাথে যদি বিড়াল লড়াই করতে যায় এবং সেই লড়াইয়ে যদি বিড়াল হাতির সুরে কামড় দিতে পারে, হাতের যে হুর আছে সেখানে যদি বিড়াল কামড় দিতে পারে, তাহলে সেটাকে আপনি বড় ধরনের একটা সফলতা হিসেবে দেখবেন। আবার সেই হাতি যদি তার পা দিয়ে ফুটবলের মতো বিড়ালকে হচ্ছে শুট করে এবং বিড়াল উড়ে গিয়ে দূরে পড়ে, আবার সেখান থেকে উঠে এসে যদি হাতির কানে কামড় দিতে পারে, সেটাকে আপনি বিড়ালের সফলতা দেখবেন। এখানে আপনার এভাবে দেখার কোনো সুযোগ নেই যে হাতি একটা ল্যাং মেরে হচ্ছে বিড়ালকে উড়িয়ে দিল, বিড়াল ল্যাং মেরে হাতিকে উড়িয়ে দেবে, বিষয়টা সেরকম না। এজন্য এই অস্ত্রের পাওয়ারটা দেখতে হবে। ইরান কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, টেকনোলজি এবং কি বলে পরমাণু অস্ত্র বলুন, সব ধরনের অস্ত্রে সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সাথে যুদ্ধ করতেছে। সুতরাং এখানে তার এই যে যুদ্ধ করার কৌশলের মধ্যে সে বিভিন্ন জায়গায় আঘাত হানে, ছোট ছোট আঘাত হানে। এই যে ধরেন গত রাতে ইসরায়েলের পরমাণু স্থাপনা যেই শহরে আছে সেই শহরে ইরান আঘাত হানলো, যদিও ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্নভাবে এই খবর প্রচার করা হচ্ছে যে ইরানের এই আঘাতে আসলে পরমাণু স্থাপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ইরান যে ব্যালিস্টিক মিসাইল মেরেছে সেই ব্যালিস্টিক মিসাইল গিয়ে আঘাত এনেছে ওই পরমাণু স্থাপনার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। সুতরাং এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, কথা ভালো, এটা কোনো ব্যাপার না। কিন্তু যেই এয়ার ডিফেন্স সিস্টেমকে বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী, যে কোনো কিছু এখান থেকে যদি মানে পাখি উড়ে আসে তাও হচ্ছে আমি ভূপাতিত করবো যদি পাখি আমার দিকে উড়ে আসে, সেখানে পরমাণু স্থাপনার শহরে এমন ভাবে মিসাইল আক্রমণ করলো যে এই মিসাইল আক্রমণে এক সন্ধ্যায় প্রায় 128 জন মানুষ আহত বা আরো বেশি মানুষ আহত, এবং এই আহতদেরকে চিকিৎসা করতে এখন হিমশিম খাচ্ছে ইসরায়েল। সেখানে আহত মানুষের সংখ্যা, টোটাল আহত মানুষের সংখ্যা প্রায় 4000-এর বেশি, 5000-এর কাছাকাছি আহত হয়েছে ইসরায়েলে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে ছোট করে দেখার নেই। আবার অন্য দিক থেকে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের পুরো আপনার কি বলে এটাকে, তার পুরো যে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করে ফেলছে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। যত যাই হোক, ঠিক আছে, আপনার স্থাপনা আক্রমণ চালাচ্ছে, আপনার মাটির উপরে যে সমস্ত ফ্যাসিলিটিস আছে সেগুলোতে আক্রমণ চালাচ্ছে,
সামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে, বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু লিডারশিপ যদি হচ্ছে ধ্বংস হয়ে যায়, লিডারশিপ ধ্বংস হয়ে যাওয়া, এখন এই লিডারশিপ ধ্বংস হয়ে যাওয়াটা তো আসলে একটা দেশের জন্য সফলতার কিছু না। যেমন এখন এটা প্রশ্ন আসছে যে ইরানের এই যুদ্ধ আসলে পরিচালনা করছে কে, সিদ্ধান্ত নিচ্ছে কে, এটা নিয়ে আমেরিকার মধ্যেও এখন আলোচনা হচ্ছে। যেমন এতদিন ধরে আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী কোথায় আছে, নিখোঁজ কিনা, তাকে দেখা যাচ্ছে না, তিনি কই আছেন, কি করছেন, এগুলো নিয়ে প্রশ্ন ছিল। ঠিক একইভাবে এখন আপনি যদি নিজেকে ওই পক্ষের মনে করেন, তাহলে আপনি কি প্রশ্ন করবেন যে আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো কথা, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এতদিন দেখো না, এটা নিয়ে অনেক টেনশন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যাকে নির্বাচন করা হলো, কোথায় সে? আসলেই কি তাকে নির্বাচন করা হয়েছে, নাকি শুধুমাত্র হচ্ছে একটা এই নিয়ে জাস্ট একটা বিবৃতির মাধ্যমে সবকিছু সমাধান করা হলো? সে আসলেই জীবিত আছে কিনা, সে কোথায় আছে, কেন তিনি কোনো ধরনের টেলিভিশনের সামনে আসছেন না, বা টেলিভিশনে কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না, অন্তত রেকর্ড করা একটা বক্তব্য হলেও কেন আসছে না, বা তার কোনো একটা মিটিং এর ভিডিও ফুটেজ কেন দিচ্ছে না? যেমন এর আগে আয়াতুল্লাহ খামেনি বিভিন্ন সময় হচ্ছে জনগণের সাথে মিটিং দিতেন, বক্তব্য দিতেন। হ্যাঁ, এখন যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে তিনি হয়তো গোপনে থাকবেন, কিন্তু এই যে গোপনে থাকা নিয়ে ইরানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আসতো যে হচ্ছে অমুক নেতা, তাকে বলা হয়েছিল যে আপনি গোপনে চলে যান, তিনি বলছেন না, আমি হচ্ছে বীরের মতো মিসাইলের সামনে হচ্ছে বুক পেতে দিয়ে মারা যাব, এটা হচ্ছে আমার বীরের মতো মারা যাওয়া। এখন এই বীরের মতো আপনি আত্মহুতি দিবেন, নাকি হচ্ছে গোপনে থেকে তারপরে হচ্ছে কৌশলে আপনি যুদ্ধ পরিচালনা করবেন, সেটা একটা দেখার বিষয়। তো এখন এই যে হুমকি এবং পাল্টা হুমকি, 48 ঘন্টা শেষ হয়ে গেলে আমেরিকা ইরানের এই সমস্ত স্থাপনায় আক্রমণ করবে। আমার মনে হয় 48 ঘন্টা শেষ হওয়া লাগবে না, তার আগেই হয়তো করবে। কিন্তু করলে ফল হবে কিনা? আক্রমণ করলো, ইরানের পাওয়ার গ্রিডে আক্রমণ করলো, এবং ইরানের পাওয়ার গ্রিড যদি আপনি দেখেন, অর্থাৎ বিদ্যুৎ স্থাপনাগুলো, সেগুলোকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ইরানের বিদ্যুৎ স্থাপনাগুলো কোনো একটা সিঙ্গেল সিস্টেমের সাথে সম্পৃক্ত না, যে আপনি একটা জায়গায় আক্রমণ করলে পুরো দেশের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে যাবে, বিষয়টা এরকম না। যেমনটা কিউবা এখন দেখা যাচ্ছে যে কিউবাতে হচ্ছে তেল বন্ধ করার কারণে কিউবার পুরো বিদ্যুৎ স্থাপনাগুলো এখন চলতেছে না, পুরো কিউবা ধরে হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে ঘন্টার পর ঘন্টা। এবং কিউবাতে এখন এই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা, পুরো অন্ধকার যদি একটা দেশ থাকে, তাহলে চিন্তা করেন আপনি, আপনার কি বলে সার্ভেইলেন্স ক্যামেরাগুলো চলবে না, আপনার কম্পিউটার সিস্টেম চলবে না, আপনার অপারেটিং সিস্টেম চলবে না, আপনার হচ্ছে সিকিউরিটি সিস্টেম চলবে না, এরকম একটা পরিস্থিতি যদি হয়, চিন্তা করা যায় একটা দেশে, সেটা কিউবাতে চলছে। এবং আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন যে আচ্ছা, আমি চাইলে কিউবাকে যা ইচ্ছা করতে পারি, এরকম একটা কথাও তিনি বলেছিলেন। সুতরাং সেই দিক থেকে যদি ইরানের সাথে তুলনা করা হয়, তাহলে আমরা বলতে পারি যে না, ইরানের অন্তত নিজস্ব যে তৈল কি বলে নিজস্ব তেল গ্যাস যেগুলো আছে, সেগুলো দিয়ে সে তার পরমাণু তার এই বিদ্যুৎ প্রকল্পগুলো, বিদ্যুৎ পাওয়ার প্লান্ট গুলো সে ব্যবহার করতে পারবে, চালাতে পারবে। আরেকটা হচ্ছে সে এইগুলোকেও ব্যাপক পরিমাণে ডিসেন্ট্রালাইজ করেছে, অর্থাৎ কোনো একটা জায়গা বা দুটো জায়গার সাথে সম্পৃক্ত রাখে নাই। ডিসেন্ট্রালাইজ করার কারণে বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎগুলো ওই অঞ্চলের পাওয়ার প্ল্যান্ট গুলো থেকে আসে, এবং অনেক বেশি ছোট 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 ছোট। এজন্য এই সবগুলো হামলা করে পুরো দেশকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়তো কঠিন হয়ে পড়বে। আরেকটা হচ্ছে যে এই হামলাগুলো করলে, পাল্টা হামলা যে ইরান করার কথা বলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে যদি বিদ্যুৎ বিভ্রাট হয় এই পরিমাণে, এবং শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছে বিদ্যুৎ কেন্দ্রে আমরা আক্রমণ করব মধ্যপ্রাচ্যের, তারপরে হচ্ছে তাদের এই যে পানি লবণমুক্ত করার যে প্লান্ট গুলো আছে সেগুলোতে আক্রমণ করব, পানি লবণমুক্ত করার প্লান্ট, এটা নিয়ে অনেকবার আমরা ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন, সেগুলোতে আক্রমণ করব। আর বলেছে যে এখানকার অন্য যে সমস্ত হচ্ছে বেসরকারি স্থাপনা আছে সেগুলোতে আক্রমণ করব। আজকে খুব সম্ভবত আজকে সকালে ইরানের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছে কাতারে, পুরো কাতারের সারা দেশের সব মানুষকে বলছে যে তোমরা সরে যাও, আমরা আক্রমণ করব। কাতারের মানুষ কোথায় সরে যাবে? গাজা ভূখণ্ড যেরকম করেছিল, এই গাজার মানুষ তোমরা সরে যাও, ইসরায়েল বলেছিল আমি আক্রমণ করবো, ঠিক ইরান সেই রকম একটা কথা বলছে যে কাতারের সব মানুষ তোমরা সরে যাও, আমি আক্রমণ করব। এর মানে হচ্ছে মনস্তাত্ত্বিক যে যুদ্ধ সেটা সিরিয়াসলি চালাচ্ছে। কিন্তু এই যুদ্ধ নিয়ে বিশ্ব কি ভাবছে, কোন দেশ কিভাবে বিষয়টাকে দেখছে? যেমন দেখুন, ট্রাম্পের মিত্র রাষ্ট্রগুলো আসলে এই যুদ্ধে কার পক্ষে?
প্রশ্ন এখানে যে এই যুদ্ধে ট্রাম্পের মিত্র রাষ্ট্রগুলো কার পক্ষে? ট্রাম্প বারবার বলছে না যে আমি মিত্র রাষ্ট্রগুলোকে হচ্ছে পরীক্ষা করতে চাই, তাদের দেখতে চাই যে তারা কার পক্ষে আছে, আমার পক্ষে আছে না আছে। এটা একটা। শত্রু রাষ্ট্রগুলো কার পক্ষে? ইরানের পক্ষে যে রাষ্ট্রগুলো আছে তারা আসলে কতটা ইরানের পক্ষে আছে? ইরানের সামরিক সক্ষমতা কতটুকু আছে? কতদিন ধরে ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের কাছ থেকে বহুবার এই প্রশ্নগুলো এসেছে। তার আগে জাস্ট হচ্ছে 22তম দিনের সারসংক্ষেপ দিয়ে রাখি। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। গতকাল আমরা এটা বলেছি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে। তাদের জন্য অনুসন্ধান চলতেছে। তার মানে হচ্ছে যে দক্ষিণ লেবাননে খুব সম্ভবত হিজবুল্লাহ তাদের উপরে আক্রমণ করেছে, তাদের সাথে যোগাযোগ নেই। পশ্চিম ইরানে বন্দর আব্বাস, ইস্পাহান, তেহরানের মার্কিন এবং ইসরায়েলি হামলা গত রাতে ব্যাপক পরিমাণে অব্যাহত ছিল এবং আজকে সকালেও হামলাগুলো চলছে। এবং ইরানের উপরে যে হামলাগুলো হয় সেগুলোর ভিডিও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ব্যাপক পরিমাণে আক্রমণ হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, ধরকুণ্ডলী উঠছে এবং বিশাল এরিয়া ধরে সেটা হচ্ছে। যদিও ইসরায়েলের উপরে হামলার খবর খুব কম আসে, ভিডিও ফুটেজ গুলো কম আসে, দূর থেকে আসে, যে কারণে ওটার মানে বিশালত্ব যে কত এটা বোঝা যায় না। কিন্তু এটা তো স্পষ্ট যে আমেরিকা এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম গুলো এখন ইরানের আক্রমণগুলো ঠেকাতে ব্যাপক পরিমাণে ব্যর্থ হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা এবং এটা কি বলে অনুসন্ধানী রিপোর্ট বলছে যে ইয়েমেন থেকে আনসারুল্লাহ হুথি বাহিনী শীঘ্রই ইরানের পক্ষে যোগ দিয়ে এই যুদ্ধ কন্টিনিউ করতে পারে, অর্থাৎ তারা ওখান থেকে ইসরায়েলের উপরে আক্রমণ পরিচালনা করতে পারে। আর তারা যদি এই যুদ্ধে সরাসরি যোগ দেয়, এখনো পর্যন্ত কিন্তু তারা বলে নাই যে আমরা এই যুদ্ধে সরাসরি যোগ দিচ্ছি, তারা যদি এই যুদ্ধে সরাসরি যোগ দেয় এবং আক্রমণ করে, তারা কোথায় কোথায় আক্রমণ করতে পারে? তারা তিনটা জিনিসে আক্রমণ করতে। একটা হচ্ছে ইসরায়েলের এলিয়েত একটা সিটি আছে যেটা হচ্ছে লোহিত সাগরের সাথে, সেখানে আক্রমণ করতে হয়। সেটা অনেক দূরে, মানে হুতিদের ইয়েমেন থেকে অনেক দূরে, পুরো লোহিত সাগর পার হয়ে তারপর আসতে হয়। কিন্তু সেটা হচ্ছে সহজ। আরো তিনটা টার্গেট আছে তাদের। একটা হচ্ছে বাবাল মানদেব, লোহিত সাগরে ঢোকার যে পথ, সেটা যদি তারা বন্ধ করে দেয়। দ্বিতীয় আরেকটা হচ্ছে সৌদি আরব, যেহেতু ইয়েমেনের সাথে সৌদি আরবের একেবারে সরাসরি সীমান্ত আছে, সৌদি আরবে তাদের আক্রমণ করা সহজ বা সম্ভব। আরেকটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতেও তাদের আক্রমণ করা, বিভিন্ন স্থাপনা আক্রমণ করা সহজ হবে। সুতরাং যদি তারা ইরানের সাথে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং এই সমস্ত জায়গা দিয়ে আক্রমণ করতে মানে উদ্যত হয়, তাহলে বোঝা যাবে যে ইরানের তিন দিক দিয়ে ইরান আক্রমণ পরিচালনা করছে, সেটা বলা যাবে। একটা হচ্ছে ইরান তার মূল ভূখণ্ড থেকে, দ্বিতীয়টা হচ্ছে হিজবুল্লাহর পক্ষ থেকে, আর তৃতীয়টা হবে তখন এই হুথিদের পক্ষ থেকে। ওদিকে লেবাননের সেনাবাহিনী নাকি হিজবুল্লাহকে সহযোগিতা করছে এরকম দাবি করছে ইসরায়েল বিভিন্ন ধরনের অভিযোগ করে, এবং এই অভিযোগগুলো আপনি যখন পড়তে যাবেন তখন অনেক সময় এভাবে পড়বেন যে যুদ্ধের সময় বিভিন্ন ধরনের ভুল ভুয়া তথ্য শেয়ার করে তারপরে হচ্ছে বিভ্রান্তি ছড়ানো হয়। হয়তো আপনি দেখবেন যে আপনার যে পক্ষের, মানে আপনি যে সাপোর্ট দিচ্ছেন যে পক্ষকে, সেই পক্ষের পজিটিভ অনেক খবর হচ্ছে প্রতিপক্ষ বলছে আরে অমুকের আক্রমণে তো আমরা শেষ হয়ে গেছি, এরকম অনেক সময় বলতে পারে। এটাও এই যুদ্ধের সময় হচ্ছে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার অংশ হতে পারে, এটা হয়। এজন্য যুদ্ধ চলাকালীন সব খবরগুলো কি সাথে সাথে বিশ্বাস করা উচিত না। যেমন ধরুন গত 2 দিন আগে খুব সম্ভবত কোন একটা কোরিয়ান অথবা চাইনিজ কোন একটা ইউটিউব থেকে খুব সম্ভবত একটা খবর প্রচার করা হলো ব্যাপক পরিমাণে। কি সেটা? যে ইরানের আক্রমণে, ইরানের ফাতাহ 2 মিসাইলের আক্রমণে ইসরায়েলের 7 জন সিনিয়র সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। খবরটা হচ্ছে এখন এই খবরের সোর্স কি, এই খবর কোন জায়গা থেকে এসেছে, এই খবরের সত্যতা কি, এই খবর এবং এই 7 জন সিনিয়র কর্মকর্তা কারা, কোথায় আক্রমণটা হলো, কোন লোকেশনে তারা ছিল, কোন হেডকোয়ার্টার্স তারা ছিল বা কোন সিটিতে ছিল, ইরান কখনোই আক্রমণটা চালালো, এই ধরনের কোনো খবর নাই। জাস্ট হচ্ছে এই হেডলাইনটা করে তারপরে তারা বিশ্লেষণ করলো যে এটা হচ্ছে ইরানের এই ধরনের সুপার মিসাইল, এবং এই মিসাইল তারা ঠেকাতে পারে না। ইসরায়েলের 8টা এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইল ঠেকানোর জন্য চেষ্টা করেছে, তারা পারে নাই, এবং শেষ পর্যন্ত গিয়ে হামলা করেছে। সেই সামরিক কর্মকর্তারা একটা বৈঠকে ছিল, সেই বৈঠকে পরবর্তীতে এরপর থেকে সামরিক কর্মকর্তারা ব্যাপক পরিমাণে ভয়ে আছে এবং তারা এখন আর একত্র এরকম বৈঠক করা থেকে বিরত থাকছে। খবরটা শুনলে আপনি শেয়ার করবেন, হাজার হাজার শেয়ার করবেন, কিন্তু কোনো জায়গাতেই খবর নাই।
কোন জায়গাতে নেই, কি করবেন? যেমন ধরেন আবার অনেকগুলো ব্যাপার আছে যে হচ্ছে কিছু কিছু খবর আছে যে খবরগুলোকে হাইলাইট করা দরকার, কিন্তু কেউ হাইলাইট করে না। সেটার মধ্যে একটা হচ্ছে ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান। F-35 যুদ্ধ বিমান কি? F-35 যুদ্ধ বিমানে ইরানের মিসাইল আক্রমণ করেছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধ বিমানের টার্গেট করেছে, আক্রমণ করেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে। কিন্তু F-35 যুদ্ধ বিমানকে আক্রমণ করা, ধরেন এটা যদি F-35 না হয়ে চীনের কোনো একটা স্টিল প্রযুক্তির যুদ্ধ বিমান হতো, অথবা রাশিয়ার কোন একটা স্টিল প্রযুক্তির যুদ্ধ বিমান হতো, অর্থাৎ ভূতুড়ে বিমান যেটা রাডারে ধরা পড়ে না, এরকমই তো এটা বলা হয়। তো রাডারে যেটা ধরা পড়বে না, যেটাকে কেউ দেখবেই না, কোনো চোখ, কোনো ডিজিটাল চোখ তাকে দেখবে না, সেরকম একটা বিমানে প্রথম আক্রমণ করলো ইরান। কিভাবে করা সম্ভব? এটা একটা বড় করার মতো খবর যে F-35 যুদ্ধ বিমানে আক্রমণ করার সক্ষমতা ইরানের আছে এবং সে করতে পেরেছে, বিশ্বে প্রথম। এখন পর্যন্ত কোনো শুনেছেন যে হচ্ছে F-35 যুদ্ধ বিমানে কেউ আক্রমণ করেছে, টার্গেট করেছে? করতে পারেনি, কিন্তু এটা করেছে। এটা নিয়ে হাইলাইট না, অথচ কোনটা হাইলাইট হয়েছে? F-35 যুদ্ধ বিমান প্রথম একটা ইরানের MiG-29 বা MiG-28 এই টাইপের একটা বিমানকে বিধ্বস্ত করেছে। এটা হচ্ছে বিশ্বে প্রথম F-35 এই ধরনের প্রথম একটা সফলতা। ভাই, F-35 এর সফলতা ঠিক আছে, যুদ্ধে তো তার এই ধরনের সফলতা, কিন্তু যেটাকে তৈরি করা হয়েছে যে সে ভুতুরে, তাকে কেউ দেখবে না, সে জাস্ট হচ্ছে যাবে আর হচ্ছে মেরে চলে আসবে, সেটাকে ইরানের মতো যার হাতে টেকনোলজি নাই, তার মিসাইল যদি তাকে টার্গেট করে এবং টার্গেট করার পরে হচ্ছে মানে লক করে, লক করার পরে মিসাইল তার পেছনে দৌড়াচ্ছে, সে মিসাইল থেকে বাঁচার চেষ্টা করছে, মিসাইল তার পেছনে যাচ্ছে, সে মিসাইল থেকে বাঁচার চেষ্টা করছে, এরপরে সে মিসাইল থেকে বাঁচার জন্য কি করলো? ফ্লেয়ার বা বিভিন্ন ধরনের হচ্ছে বিস্ফোরণ ছাড়লো পেছনে, যে মিসাইলটা অন্তত পথভ্রষ্ট হোক, আমাকে টার্গেট না করুক, অন্য অন্য 4-5টা টার্গেট ছাড়লো সে পিছনে, পথভ্রষ্ট করার চেষ্টা করলো এবং মিসাইল তখন বিস্ফোরণ হলো কাছাকাছি গিয়ে। বিস্ফোরণ হওয়ার পরে সেই মিসাইলের বিস্ফোরণে তার পেছনে ক্ষতি হলো যুদ্ধ বিমানের, F-35 যুদ্ধ বিমান। এটা কি ছোটখাটো জিনিস? ছোটখাটো জিনিসটা। এরকম অনেক বড় বড় জিনিস ঘটছে যেগুলোকে ছোট করে দেখানো, আবার অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে বড় করে দেখানো, অথবা নাই, ঘটেই না, এরকম আছে। যাই হোক, কাতারের একটা হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। কাতার বলছে যে তার সমুদ্র সীমায় বিধ্বস্ত হয়েছে এবং হেলিকপ্টারটা বিধ্বস্ত আর হচ্ছে ধ্বংস করা, দুটোর মধ্যে তো পার্থক্য বুঝছেন, যে একটা হেলিকপ্টার তার হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাল ফাংশন হয়, তার সিস্টেম চলে না এবং সে বিধ্বস্ত হয়, বৈরী আবহাওয়া হয়, অনেক সময় বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটা আসলে বিধ্বস্ত হয়েছে নাকি ইরানের কোনো আক্রমণে পড়েছে সেটা নিশ্চিত না। কাতার বলছে বিধ্বস্ত হয়েছে, এখন পর্যন্ত এ পরিমাণ। হেলিকপ্টারে 7 জন ছিল, 6 জনের মৃতদেহ খুঁজে পেয়েছে কাতার, আর একজনেরটা পায় নাই, সেটা খুঁজতেছে, তার মানে হচ্ছে সেও মারা গেছে। এরকম একটা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া, এ ধরনের বিধ্বস্ত হওয়ার ঘটনা আরো হয়তো ঘটবে এই যুদ্ধ যদি চলে। সংযুক্ত আরব আমিরাতে প্রত্যেক দিনই হামলা হচ্ছে এবং ট্রাম্প গতকালকেও তার যে প্রেস ব্রিফিং করেছেন সেখানে সংযুক্ত আরব আমিরাতের জন্য অনেক কান্নাকাটি করেছেন বলতে হচ্ছে, তিনি বলছেন যে দেখো, ইরান যেভাবে তার প্রতিবেশী দেশগুলোর উপরে মিসাইল মারতেছে, তাদের কি দোষ? তারা তো নির্দোষ, তারা তো মুসলিম রাষ্ট্র। এই মুসলিম নির্দোষ নিষ্পাপ মুসলমানদের উপরে ইরান আক্রমণ করছে, দেখো হাজার হাজার মিসাইল ছুড়েছে সেখানে, হাজার হাজার মিসাইল, শত শত মিসাইল। সংযুক্ত আরব আমিরাত এত চমৎকার একটা দেশ, এত ভালো একটা দেশ, সেই দেশে ইরান, সেই নিষ্পাপ, সেখানে নিষ্পাপ শেখদের উপরে ইরান আক্রমণ করতেছে। এটা হচ্ছে ট্রাম্পের কথা। তো এই আক্রমণের পরে যদি পানিতে আক্রমণ হয়, খাবার পানিতে, তাহলে এটা ভবিষ্যতের জন্য আরো কঠিন হবে। এখন এই যে টেকনোলজির কোম্পানিগুলো এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে প্রশ্ন হচ্ছে যুদ্ধটা চায় কে? টেকনোলজি কোম্পানিগুলো যুদ্ধ চায় না। এই যুদ্ধে আমেরিকাকে এবং ইসরায়েলকে, সরকারকে, রাষ্ট্রকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে কে? টেকনোলজি কোম্পানিগুলো। অনেকগুলো সফটওয়্যার নাম শুনুন না, কি কি, প্যানস্টির, তারপরে হচ্ছে ক্লাউড, আরো কি কি। এই সফটওয়্যার গুলো বিলিয়ন বিলিয়ন ডলার নিচ্ছে শুধুমাত্র এই যুদ্ধে সহযোগিতা করার জন্য, সরকারের কাছ থেকে নিচ্ছে। সরকারের কি হবে না হবে সেটা পরের ব্যাপার, সে ডলার তো নিচ্ছে, বিলিয়ন বিলিয়ন নিচ্ছে। এলন মাস্ক নিচ্ছে না? ইরানের মধ্যে এলন মাস্কের এই যে স্টারলিং স্যাটেলাইট সিস্টেম ঢুকায় নাই, ঢুকিয়েছে। আমেরিকার বড় বড় 2 ধরনের কোম্পানি, একটা হচ্ছে তার অস্ত্র তৈরিকারী কোম্পানি, আরেকটা হচ্ছে প্রযুক্তির কোম্পানি।
এরা এই যুদ্ধ থেকে ব্যাপক পরিমাণে লাভবান হচ্ছে না, টাকা নিচ্ছে না? নিচ্ছে। তাহলে এরা চায় নাই যে এই যুদ্ধটা হোক? চেয়েছে। এরা চেয়েছে এই যুদ্ধটা হোক, এরা এই যুদ্ধ যেন হয় সেটার জন্য লবি করেছে এবং সবসময় এটা করে, যুদ্ধ যেন হয়, যুদ্ধ যেন বাদে। তারপরে কি? তারপরে কি হবে? তারপরে যদি যুদ্ধে তারা হচ্ছে কাদার মধ্যে আটকে যায়, আবার সেখান থেকে বেরোনোর জন্য সরকারের কাছ থেকে তারা টাকা নেবে। ঋণী হবে সরকার, রাষ্ট্র ঋণী হবে, কোম্পানি তো আর ঋণী হবে না। আপনি শুনেছেন যে এই যুদ্ধের কারণে আমেরিকার অমুক কোম্পানি সমুক কোম্পানি এতটা ঋণী হয়েছে? হয়নি। ঋণী হচ্ছে সরকার, এবং সরকার ঋণের দিকে তাকায় না। যে ক্ষমতা থাকে সে তাকায় হচ্ছে আমি আগামীতে নির্বাচনে আসতে পারবো কি পারবো না। এজন্য আমাদের অনেক সময় হচ্ছে এরকম বক্তব্য আসে যে এই যুদ্ধে পুরোপুরি হচ্ছে ইসরায়েল বা ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পকে পুরোপুরি হচ্ছে ব্ল্যাকমেল করে তারপরে এই যুদ্ধটা ঢুকিয়েছে। হতে পারে, কিন্তু পুরোপুরি ব্ল্যাকমেল যদি বলা হয় তাহলে এটাকে ভুল বলা হবে। যে লোকটা পুরো একটা রাষ্ট্র পরিচালনা করছে, নির্বাচনে দাঁড়াচ্ছে, তার নির্বাচনে তার বড় বড় হচ্ছে লোকজন সাপোর্ট দিচ্ছে, বিশাল বিশাল কোম্পানি তার পাশে এসে দাঁড়াচ্ছে, সেই সমস্ত কোম্পানি তাকে কোনো ধরনের বুদ্ধি দিচ্ছে না, পরামর্শ দিচ্ছে না? তারা এই যুদ্ধে কি নাই? হ্যাঁ, একটা অংশ এই যুদ্ধের বিরুদ্ধে, কিন্তু বড় একটা অংশ তো এটার সাপোর্ট দিচ্ছে। যারা বিরুদ্ধে তারা উচ্চারণ করছে মুখে কথা, কিন্তু যারা সাপোর্ট দিচ্ছে তারা নিজে কথা বলছে না, কিন্তু তাদের হয়ে ট্রাম্পের মুখ থেকে তাদের কথাগুলোই তো বেরোচ্ছে। এবারে আসি কে কি ভাবছে এই যুদ্ধ নিয়ে। ট্রাম্পের বিষয়টা হচ্ছে যে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে যারা তাকে এই যুদ্ধে সাপোর্ট দিচ্ছে তাদের সাপোর্টও থাকবে না। এই জন্য হরমুজ প্রণালী এখন হচ্ছে তার জন্য এই যুদ্ধের হার্ট, এই যুদ্ধের লাইফ লাইন, এটাকে উন্মুক্ত করতে হবে। আর ইরানের দিক থেকে হচ্ছে আমার যদি পুরো ইরানও ধ্বংস হয়ে যায়, পুরো নেতৃত্ব সিস্টেম যদি ধ্বংস হয়ে যায়, এই যুদ্ধে আমার টিকে থাকার জন্য হরমুজ প্রণালী ধরে রাখতেই হবে। মিত্র দেশগুলো, ট্রাম্পের মিত্র দেশগুলোর বিষয়টা হচ্ছে যে আসলে এই যুদ্ধের অবজেক্টিভটা কি এটা তাদের কাছে পুরোপুরি স্পষ্ট না। তারা চায় ট্রাম্পকে সাপোর্ট করতে, তারা চায় আমেরিকার পাশে দাঁড়াতে, কিন্তু তাদের এই যুদ্ধের অবজেক্টিভ স্পষ্ট না। অর্থাৎ এই যুদ্ধে আমেরিকা জিতবে কিনা, তারা পরাজিত হবে একটা যুদ্ধে, তারা পাশে দাঁড়াবে না। আপনি যদি চোখে দেখেন যে হচ্ছে আপনার শত্রু হোক আর মিত্র হোক, যে এই যুদ্ধে পরাজিত হবে, তাহলে সেই যুদ্ধে সে পাশে দাঁড়াবে না। এটা কোনো জায়গা হয় না, আপনি পরাজিত পক্ষের পাশে দাঁড়াবেন। এই জন্য ট্রাম্প বারবার বলছে যে এটা তো আমি জিতে যাচ্ছি, জেতা যুদ্ধ, আমি জিতছি। এটা আসলে সে ট্রাম্প দুটো পক্ষকে বলছে, একটা হচ্ছে তার মিত্র পক্ষকে আর একটা হচ্ছে তার দেশের মধ্যে মানুষকে। মিত্র পক্ষকে এই জন্য বলছে যে তুমি আসো আমার পাশে, দেখো এটা জিতে যাওয়া একটা যুদ্ধ, কেউ নাই, ওদের ওদের কি বলে, ওদের বিমান বাহিনী নাই, ওদের নৌবাহিনী নাই, ওদের নেতৃত্ব নাই, তো ওরা কিভাবে জিতবে? সুতরাং এটা আমি জিতছি, তুমি আমার পাশে দাঁড়াও। এখন তারা হচ্ছে এখন এটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছে যে আসলে কোন লেভেলে আছে, ইরানের হাতে আর কি পরিমাণ অস্ত্র আছে, ইরান কতদিন এই যুদ্ধ পরিচালনা করে যেতে পারবে, ইরান হরমুজ প্রণালী ধরে রাখতে পারবে কিনা, কতদিন ধরে রাখতে পারবে, ধরে রাখলে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধে জড়াবে কিনা, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এই যুদ্ধে সরাসরি জড়ায় তাহলে এই যুদ্ধটা কত বড় আকার ধারণ করতে পারে, চীন এবং রাশিয়া এই যুদ্ধে সরাসরি অংশ গ্রহণ করবে কিনা। কারণ এখন এমন একটা পর্যায়ে যুদ্ধটা আছে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আর মাত্র সুতায় বাঁধা একটা অবস্থায় আছে। ওই সুতাটুকু ছুটে গেলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। সেরকম একটা যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখা গেছে, প্রথম বিশ্বযুদ্ধে দেখা গেছে যে পক্ষ নিয়েছে যে এই সমস্ত দেশ, অমুক পক্ষ সমুক পক্ষ, জীবিত কি বলে বিজিতদের পক্ষে নিলে ঠিক আছে, আপনি বিজিতদের পক্ষে ব্যাপক পরিমাণে আপনি লাভবান হচ্ছেন, ওদের কাছ থেকে টাকা নিচ্ছেন, এইটা নিচ্ছেন, সেইটা নিচ্ছেন, দিতে হেরে যাওয়া পক্ষের উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছেন। এটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছে না, অনেকগুলো দেশকে হচ্ছে পঙ্গু করে রাখা হয়েছে এই বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার কারণে। সুতরাং সেই অবস্থা থেকে দেখে তারা কি চাইছে যে না আমি হেরে যাওয়ার পক্ষে দাঁড়াবো নাকি বিজিতের পক্ষে দাঁড়াবো, কে বিজয়ী হবে, কে কতটা সুবিধাজনক অবস্থানে আছে, এবং সেই সুবিধাজনক অবস্থানে থেকে আমার লাভটা কতটুকু। অর্থাৎ হরমুজ প্রণালীতে আমি যদি ইরানের পক্ষে থাকি তাহলে আমার জাহাজ বেশি আসবে, নাকি আমি আমেরিকার পক্ষে থাকলে আমার হচ্ছে তেল গ্যাস বেশি আসবে। আমেরিকা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছিল যে তুমি যদি আমার পক্ষে থাকো, হরমুজ প্রণালী যদি বন্ধও থাকে তারপরও কোনো সমস্যা না, আমি তোমাকে তেল গ্যাস দেবো। কিন্তু সেই নিশ্চয়তার কোনো মানে দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা পায় নাই এই দেশগুলো, দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা এই দেশগুলো এখনো পর্যন্ত পায় নাই। তো ব্রিটিশ
যে দ্বীপগুলো ছিল সেই দ্বীপগুলো ব্যবহার করার কথা আমরা গতকালকে বলেছি। গতকালকে ইরান আসলে 3টে কাজ করেছে। একটা হচ্ছে দিয়েগো গার্সিয়া দ্বীপে আক্রমণ করা, সেই পর্যন্ত সেই 4000 কিলোমিটার দূরে গিয়ে তার মিসাইল, ব্যালিস্টিক মিসাইল আক্রমণ করা, সেখানে আক্রমণ মানে আঘাত হানুক বা না হানুক সেই পর্যন্ত যে গিয়েছে সেটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য, ব্রিটেনের জন্য একটা বড় একটা সংকেত যে হ্যাঁ তার মিসাইল এই পর্যন্ত গিয়ে আঘাত করতে পারে। সে যদি ওখানে আরো বেশি মিসাইল নিক্ষেপ করে তখন কি হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে ইসরায়েলের মধ্যে ব্যাপক পরিমাণে আঘাত করা গতকালকে, এবং ইসরায়েলের পরমাণু স্থাপনা যেই জায়গায় আছে সেখানে সেটার কাছাকাছি জায়গায় আঘাত হানা, এটা ইসরায়েলের জন্য এবং এই অঞ্চলের জন্য একটা কি বলে বড় ধরনের বার্তা। আর তৃতীয়টা হচ্ছে ইরানের এই যে ট্রাম্পের আলটিমেটামের বিরুদ্ধে পাল্টা আলটিমেটাম দেওয়া যে তুমি যদি আমার পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করো, আমি এই অঞ্চলে কোনো দেশে পাওয়ার প্ল্যান্ট আস্থা রাখবো না। করতে পারবে কিনা সেটা পরের ব্যাপার। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই দেশগুলো আক্রান্ত হচ্ছে, আর ইরানও আক্রান্ত হচ্ছে। ইরানে 23 দিন ধরে পুরোপুরি ইন্টারনেট বন্ধ আছে। 23 দিন ধরে ইন্টারনেট বন্ধ আছে। 22 দিন তো যুদ্ধ চলে, 23 দিন যুদ্ধ চলে, 23 দিনই বন্ধ আছে। ইরান বলছে যে তার যে সমস্ত স্থাপনায় আক্রমণ হচ্ছে এই স্থাপনাগুলোর পেছনে মূলত আক্রমণগুলো আসছে উপসাগরীয় আরব দেশগুলো থেকে। তার কথা হচ্ছে ইরানের বিভিন্ন বক্তব্য দেখবেন যে পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা মিত্র দেশগুলোর সাথে, আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক ছিন্ন করতে চাই না, প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করতে চাই না। ঈদের সময় মেসেজ দিয়েছে ইরানের রাষ্ট্রপতি, সে বলছে যে এই ঈদ হচ্ছে আমাদের ভ্রাতৃত্ব শক্তিশালী করার ঈদ, আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে ভ্রাতৃত্বতার বন্ধন শক্তিশালী করতে চাই, এরকম অনেকগুলো কথা বলেছে। কিন্তু আবার একই সাথে বলেছে যে আমাদের উপরে যে আক্রমণ আসছে সেই আক্রমণগুলো ওদের ভূমি থেকেই আসছে, সুতরাং আমি ওই ভূমিগুলোকে টার্গেট করব, এটা ইরান বলছে। এখন টার্গেটে যতটা না হবে কি বলে, যতটা না সফলতা পাবে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখন হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে কিভাবে উন্মুক্ত রাখবে আমেরিকা, সেটা হচ্ছে ব্যাপার। উত্তর ইসরায়েলে আমেরিকার সৈন্যদের উপরে আক্রমণ করার দাবি করেছে হিজবুল্লাহ, এবং হিজবুল্লাহর এই আক্রমণ আরো তীব্র হচ্ছে। গালফ কান্ট্রি অর্থাৎ উপসাগরীয় আরব দেশগুলোর বিভিন্ন স্থানে গত সারা রাত ধরে এবং আজকে সকালেও ব্যাপক পরিমাণে মিসাইল এবং ড্রোনের আক্রমণ হচ্ছে। এখন ধরেন এইখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে যদি আমেরিকা ইরানের এনার্জি সেক্টরে আক্রমণ করে তাহলে ইরানের এনার্জিতে সমস্যা হবে। ইরানের এনার্জিতে সমস্যা হলে আমেরিকার পরিকল্পনা হচ্ছে ইরানের এনার্জিতে সমস্যা হলে ইরান এই যে তার উৎপাদন করে ব্যাপক পরিমাণে মিসাইল উৎপাদন করে সেটা সে করতে পারবে না। এখন সেটা যদি সে না করতে পারে তাহলে ইরান আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। কারণ কি? কারণ হচ্ছে ইরান এত পরিমাণে ড্রোন উৎপাদন করছে বা করতে পারছে যত পরিমাণে এই ড্রোনকে ভূপাতিত করার অস্ত্র উৎপাদন করতে পারছে না আমেরিকা এবং ইসরায়েল। সহজ হিসাব যদি ধরেন, এই যুদ্ধে আপনি F-35 নিয়ে আসলেন, F-16 নিয়ে আসলেন, তারপরে হচ্ছে টমাহক ক্রুজ মিসাইল নিয়ে আসলেন, তারপরে হচ্ছে প্যাট্রিয়ট নিয়ে আসলেন, তারপরে হচ্ছে থার্ড এয়ার ডিফেন্স নিয়ে আসলেন, সবই নিয়ে আসলেন, ইরানকে তামাতামা করে দিলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ইরান যেন আমাকে হামলা না করতে পারে। এটাই তো, ইরান যেন আমার কোন স্থাপনায় আক্রমণ না করতে পারে, ইরান যেন আমার উপরে থ্রেট না হইতে পারে। তাহলে এত কিছু করার পরেও যদি যে কোনো ভাবে হোক, মাটির নিচ থেকে, মাটির উপর থেকে, দেশের বাইরের থেকে, পাহাড়ের নিচ থেকে অথবা পানির নিচ থেকে, সে যদি তার এই শাহেদ ড্রোন তৈরির
সক্ষমতা অক্ষুণ্ণ রেখে ব্যাপক পরিমাণে ড্রোন তৈরি এবং এই ড্রোনের আঘাত হানতে পারে, কারণ এই ধরনের ড্রোন উৎক্ষেপণ করার জন্য বড় ধরনের ফ্যাসিলিটিজের দরকার হয় না। সেটা যদি সে করতে পারে তাহলে আপনি আবারও হুমকির মুখেই। সেটা দিয়ে সে যদি হরমুজ প্রণালীকে অশান্ত রাখতে পারে তাহলে আপনি হুমকির মুখে। এখন এই পরিস্থিতিতে এসে আপনি যখন ইকুয়েশনে যাবেন যে কে কতটুকু জিতলো আর কে কতটুকু হারলো, এই ইকুয়েশনে এখনো পর্যন্ত আপনি কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারবেন না। ফাইনাল সিদ্ধান্তে আসতে হলে আপনার আরো হয়তো অপেক্ষা করতে হবে। কারণ এটা ঠিক যে ইরানে আমেরিকার আক্রমণে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে। এত বড় একটা দেশ, যেই দেশটাতে আমেরিকা এবং ইসরায়েল মিলে প্রায় 20-25 হাজার আক্রমণ চালিয়েছে, বড় বড় স্থাপনায় আক্রমণ চালিয়েছে। রাজনৈতিক ঊর্ধ্বতন ব্যক্তি যারা আছে, যারাই একটু কথা বলেছে, যাদের নামগুলো সামনে এসেছে, সবাইকে হত্যা করেছে। ওদিকে ইরান ইসরায়েলের এরকম কাউকে হত্যা করতে পারেনি, আমেরিকার এরকম কাউকে হত্যা করতে পারেনি। ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ হয়েছে, যদিও ক্ষয়ক্ষতি হয়নি। ইরান ইসরায়েলের পরমাণু স্থাপনায় আক্রমণ করতে পারে নাই। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের বিশাল একটা অংশ নিষ্ক্রিয় করেছে আমেরিকা ইসরায়েল। ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাডার এবং মিসাইল সিস্টেম নিষ্ক্রিয় করেছে, কিন্তু ইসরায়েলের রাডার বা মিসাইল সিস্টেমকে ব্যাপক পরিমাণে নিষ্ক্রিয় করতে পারেনি। ইরানের যুদ্ধ জাহাজ বা যুদ্ধ নৌবহরকে প্রায় ধ্বংস করে দিয়েছে বলেছে আমেরিকা। আমেরিকা বা ইসরায়েলের নৌবহর ধ্বংস করতে পারেনি। দু একটা আঘাত হয়তো হেনেছে আমেরিকার নৌবাহিনীর যুদ্ধ জাহাজে, কিন্তু ধ্বংস করতে পারেনি। এই দিক থেকে যদি চিন্তা করেন শুধুমাত্র অস্ত্রের দিকে, তাহলে ইরান ব্যাপক পরিমাণে দুর্বল অবস্থায় আছে। কিন্তু যে যুদ্ধটা 3 দিনে শেষ করে দেওয়ার কথা, অর্থাৎ 3 দিনে ইরান ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে এবং আমেরিকার পা ধরে কান্নাকাটি করবে, এটা ছিল আমেরিকার পরিকল্পনা, ইসরায়েলের পরিকল্পনা, কথা অনুযায়ী তাদের গোপন পরিকল্পনা কি ছিল আমরা জানি না। সেটা আজকে প্রায় 1 মাস, প্রায় 30 দিনের কাছাকাছি চলে এসেছে, ধরে রেখেছে। এটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। আর সবচেয়ে বড় যে কৌশলগত অবস্থান হরমুজ প্রণালী, সেটা সে বন্ধ করে রেখে এখন সারা বিশ্বকে এই দিকে টানছে যে তুমি সবকিছু রেখে এখন এই হরমুজ প্রণালীর জন্য আসো। তুমি যদি এটা মুক্ত রাখতে চাও তাহলে আমার সাথে লিয়াজো করো, আমার দাবিগুলো মানো। ইরান গতকালকে কি বলেছে? আমরা এই যুদ্ধ শত্রুকে পুরোপুরি ধ্বংস করার আগ পর্যন্ত থামাবো না। আর আমেরিকা কি বলছে? আমরা এই যুদ্ধ শত্রুকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত থামাবো না। কোনো চিহ্ন আছে এই যুদ্ধ শেষ হওয়ার? নাই।